শেখ হাসিনা যেটা ভাবেন আদালতের রায়ে সেটা চলে আসে, বললেন রিজভী। জানাবো ভারতকে খুশি রাখতে চীন সফর সংক্ষিপ্ত। আরো জানাবো হঠাৎ চাপে সরকার। এদিকে রাজনৈতিক ধাওয়াবিহীন খালেদা জিয়া মুক্ত হবেন না, বললেন মির্জা আব্বাস। এবং সর্বশেষ জানাবো কোটা সংস্কার আন্দোলনে ছাত্র দলের সমর্থন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনা যেটা ভাবেন আদালতের রায়ে সেটা চলে আসে, বললেন রিজভী। শেখ হাসিনা যেটা ভাবেন আদালতের রায়ের মধ্য দিয়ে সেটা চলে আসে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমাদের কাছে মনে হয় প্রধানমন্ত্রীর সঙ্গে আদালতের যেন একটা টেলিপ্যাথিক সম্পর্ক আছে, অর্থাৎ শেখ হাসিনা যেটা ভাবেন আদালতের রায়ের মধ্য দিয়ে সেটা চলে আসে। এটাই তো আমরা দেখছি, সরকার যেটা চায় সেটা আদালতের রায়ের মধ্যে দিয়ে চলে আসে। এই টেলিপ্যাথিক সম্পর্কটা হয় কিভাবে? কোমলমতি শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে প্রতিদিন রাজপথে নেমে আসছে, এটা কি অন্যায়? এমন প্রশ্ন রাখেন রিজভী। তিনি বলেন, আমরা এমন একটা মাফিয়া সিন্ডিকেটের অধীনে বসবাস করছি যারা প্রতিবাদ করে তাদেরকে নিরুদ্দেশ করে দেওয়া অন্যায়ের প্রতিবাদকারীদের রক্তাক্ত লাশ নদীর ধারে, খালের ধারে, নালার ধারে পড়ে থাকে। শেখ হাসিনা একটি সংস্কৃতি তৈরি করেছেন, মনে হয় তিনি ডামি সরকারের প্রধানমন্ত্রী নয়, একটি মাফিয়া সিন্ডিকেটের গড মাদার হিসেবে বাংলাদেশের দায়িত্ব পালন করছেন। নরেন্দ্র মোদীর অনুমতি নিয়ে 196 জনের বিশাল বহর নিয়ে চীন সফরে গিয়েছেন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু সফরটি তিনি পূর্ণ করতে পারছেন না। একদিন আগেই তাকে দেশে ফিরে আসতে হচ্ছে। সফর সংক্ষিপ্ত করে কেন তিনি দেশে ফিরছেন সেই বিষয়ে আমাদের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি, বা সরকারের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। পরিস্থিতি বলছে সরকারের পক্ষ থেকে একদিন আগে চীন থেকে হাসিনার দেশে ফেরার সঠিক কারণ জানাবে না। আর আগে ভারতের চাপে যে শেখ হাসিনা সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন, এতে কোনো সন্দেহ নাই। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন একবার বলেছিলেন যে ভারত বাংলাদেশের সম্পর্ক হলো স্বামী স্ত্রী সম্পর্কের মতো। ওই সময় মোমেনের এই বক্তব্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে অনেক আলোচনা সমালোচনা এবং সামাজিক মাধ্যমে হাস্যরসের সৃষ্টি হলেও মূলত তিনি সঠিক কথাই বলেছিলেন, কারণ একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী যখন আরেকটি দেশের অনুমতি ছাড়া তৃতীয় কোনো দেশে সফর করতে পারে না, তাহলে তাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতোই। শেখ হাসিনা চীন সফরের আগে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী চীন সফরে ভারতের কোনো আপত্তি নাই। তার এই কথার তাৎপর্য অনেক গভীরে। তার কথার মানে হলো হাসিনা চীন সফর নিয়ে ভারতের সাথে আলোচনা করা হয়েছে, তাদের কাছে অনুমতি চাওয়া হয়েছে, তারা অনুমতি দেওয়ার পরেই হাসিনা চীন সফরে গেছেন। এতে প্রমাণ হয় হাসিনা স্বামী স্ত্রীর মতোই মোদির আনুগত্য করেন। মোদি যা বলেন তিনি সেভাবে কাজ করছেন। এদিকে চীন সফর সংক্ষিপ্ত করে হাসিনার একদিন আগে দেশে ফেরার জন্য এ নিয়ে যেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রেস নোট দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে 10 জুলাই বুধবারের মধ্যে সব কর্মসূচি শেষ হয়ে যাওয়ায় প্রধানমন্ত্রীর রাতে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু একাধিক সূত্র বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রেস নোট ভুয়া। তারা হাসিনার দেশে ফেরার সঠিক কারণ জানায়নি। শেখ হাসিনা চীন পৌঁছার পরই তিনি তার কর্মকর্তাদের বলেছেন 10 তারিখ রাতেই দেশে ফিরে যাব। সেই অনুযায়ী ব্যবস্থা নিতে তিনি তাদেরকে নির্দেশ দিয়েছেন। তার নির্দেশ পাওয়ার পরপরই কর্মকর্তারা সেই অনুযায়ী ব্যবস্থা করেছেন। আর চীন সফর নিয়ে নেতিবাচক ধারণা সৃষ্টি হওয়ার আশঙ্কায় তারা তাৎক্ষণিক এই সংবাদটি কাউকে জানায়নি। খোঁজ নিয়ে জানা গেছে প্রথম থেকে হাসিনা চীন সফর ভারত ভালোভাবে নেয়নি। আর চীনের সাথে হাসিনার এতটা মাখামাখি ভারত কখনো সহ্য করতে পারেনি। কয়েক বছর ধরেই বাংলাদেশ ও চীনের সম্পর্ক নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছে ভারত। জানা গেছে চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে হাসিনার বৈঠকগুলো সংক্ষিপ্ত করার জন্য ভারত থেকে চাপ দেওয়া হয়েছে। মূলত ভারতের চাপের মুখে হাসিনার তার চীন সফর সংক্ষিপ্ত করে একদিন আগেই দেশে ফিরে আসছেন। হঠাৎ চাপে সরকার। কোটা আন্দোলন, শিক্ষকদের আন্দোলন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অর্থনৈতিক সংকট সবকিছু মিলিয়ে হঠাৎ যেন চাপে পড়েছে টানা চতুর্থ মেয়াদে থাকা আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকারের প্রথম 6 মাস অতিবাহিত হচ্ছে আজ, কিন্তু এই 6 মাসে নানা রকম সংকট মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে সরকার। সরকারের সামনে এখন যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের আন্দোলন। শিক্ষার্থীদের আন্দোলন বাংলাদেশের জন্য অত্যন্ত স্পর্শকাতর। বহু সরকার শিক্ষার্থীদের আন্দোলনের ফলে
ঝুঁকির মধ্যে পড়েছিল। এমনকি সেনা সমর্থিত এক 11 সরকারও শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বিপর্যস্ত হয়েছিল। সরকার এখন পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলনকে ভালোভাবে সামাল দিয়েছে। একদিকে যেমন সংযত অবস্থানে থাকা, অন্যদিকে আদালতের মাধ্যমে বিষয়টিকে মীমাংসা করার চেষ্টা করছে। কিন্তু এটি সরকারের জন্য একটি সুস্পষ্ট চাপ তা সহজে অনুমান করা যায়। কোটা সংস্কার নিয়ে হাইকোর্টের রায়কে স্থিতাবস্থায় এনেছে, আর এই রায়ের পরেও আন্দোলন থামেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন যে এ নিয়ে কমিশন করা এবং কমিশন বা স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। এটি সামনের দিনগুলোতে সরকারের জন্য বড় চাপের কারণ হতে পারে। আগামী 2-1 দিনের মাঝে বোঝা যাবে যে এই আন্দোলনকে সরকার কিভাবে মূল্যায়ন বা নিয়ন্ত্রণ করতে পারে। শিক্ষকদের আন্দোলন। সারা দেশে পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলন এখনো চলছে। বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা হচ্ছে না। একদিকে শিক্ষার্থীদের কোটা আন্দোলন, অন্যদিকে শিক্ষকদের পেনশনের আন্দোলন একটি নাজুক পরিস্থিতি সৃষ্টি করেছে। শিক্ষকদের মধ্যে যারা আন্দোলন করছে তারা বেশিরভাগই আওয়ামীপন্থী শিক্ষক আছেন। এ কারণে শিক্ষকদের এই আন্দোলন নিয়ে সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে। সরকার সামান্য হলেও একটি চাপের মুখে পড়েছে। এই চাপ সরকার কিভাবে সামলাবে সেটি দেখার বিষয়। দুর্নীতি নিয়ে যেন দেশে এখন একটা হুলস্থুল চলছে। প্রতিদিন কোনো না কোনো দুর্নীতিবাজের ফিরিস্তি গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। বিভিন্ন সরকারি কর্মকর্তাদের দুর্নীতির লোমহর্ষক কাহিনী জনগণকে উদ্বিগ্ন করছে। আওয়ামী লীগ টানা ক্ষমতায় রয়েছে 15 বছর, কাজেই এই দুর্নীতির ব্যাপক বিস্তার এবং দুর্নীতিবাজদের এই লঙ্ঘনের দায় আওয়ামী লীগ কোনোভাবেই এড়াতে পারে না। দুর্নীতিটি ইস্যু বা এই ইস্যুটি সরকার কিভাবে সমাধান করে সেটি এখন একটি বড় দেখার বিষয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সরকারের জন্য একটি বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকার বিভিন্নভাবে চেষ্টা করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারছে না। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং কাঁচা বাজারে নিয়ন্ত্রণহীন মূল্য বৃদ্ধি জনগণের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি করেছে। এই অবস্থায় এখনই সরকারের জন্য ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলেই অনেকে মনে করেছেন। অর্থনৈতিক সংকট। সরকার একটি কঠিন অর্থনৈতিক সময় পার করছে। এই অবস্থায় অর্থনৈতিক সংকট সমাধানের জন্য সরকারি কি করবে তার উপর নির্ভর করছে সরকারের আগামী দিনের পথ চলা। রাজনৈতিক দাওয়াবিহীন খালেদা জিয়া মুক্ত হবেন না বললেন মির্জা আব্বাস। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা কদিন পরপর দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করছি। হ্যাঁ, দোয়া করা ভালো, তবে এটি রাজনীতির অংশ নয়, ধর্মের অংশ। ধর্মের অংশ হিসেবে দোয়া করব, রাজনীতির অংশ হিসেবে আমাদের কিছু দাওয়াও লাগবে। শুধুমাত্র দোয়া অথবা রাজনৈতিক দাওয়াবিহীন খালেদা জিয়া মুক্ত হবেন না, বিষয়টি মাথায় রাখতে হবে। যুবদলের নতুন কমিটির নেতাদের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতবার ক্ষমতায় এসেছেন ততবারই যুবদলের একটা বলিষ্ঠ ভূমিকা ছিল। ওই সময়ে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। সফলতা হচ্ছে আমরা সবাইকে নিয়ে কাজ করেছি। আমাদের সঙ্গে অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠন মূলদল বিএনপিও ছিল। মিলেমিশে কাজ করেছি, একে অপরের প্রতি আস্থা ও বিশ্বাস ছিল। তিনি আরো বলেন, আমরা আন্দোলন করে দেশনেত্রীকে 3 বার ক্ষমতায় এনেছি। যুবদলের নতুন কমিটির নেতৃবৃন্দের কাছে প্রত্যাশা তার দলকে এগিয়ে নেবে। তার জন্য নতুন পরীক্ষা, দলকে এগিয়ে নেওয়া, ক্ষমতায় নেওয়া, দেশের গণতন্ত্রকে মুক্ত করা। খালেদা জিয়াকে মুক্ত করা সর্বপ্রথম কাজ হচ্ছে দেশনেত্রীকে মুক্ত করতে হবে। আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। এখন দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নতুন কমিটি হচ্ছে। সবারই এটা প্রথম কাজ, কারণ এই কমিটি একটি আশা নিয়ে করা হয়েছে। কাউকে পদবি বেচে কেনার জন্য দেওয়া হয়নি। একটা আশা নিয়ে দেওয়া হয়েছে যে কমিটি এই দলকে নতুন জীবন দেবে। কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদলের সমর্থন। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে সমর্থন জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। নেতাদের দাবি, শিক্ষার্থীরা যৌক্তিক দাবিতে আন্দোলন করছে। চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অতি সীমিত সংখ্যা। কোটা ছাড়া বাংলাদেশে এখন আর কোনো কোটার প্রয়োজন নেই। 11 দিন ধরে নিখোঁজ ছাত্রনেতা আতিকুর রহমান রাসেলের সন্ধানের দাবিতেই সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল। এই সময় নিখোঁজ রাসেলের বাবা আবুল হোসেন সর্দার কান্নাজড়িত কণ্ঠে ছেলেকে ফেরত চান। তার কান্নায় উপস্থিত নেতাকর্মী ও সাংবাদিকদের চোখে অশ্রু দেখা যায়। রিজভী বলেন, সবাই জানে আতিকুর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছেন। কিছুটা বিরতি দিয়ে সরকার গুমের সংস্কৃতিতে ফিরে আসছে। বিএনপি ছাত্রদল যেন সরকারের অনিয়ম দুর্নীতি নিয়ে
বা উচ্চকিত না হয় তাই মনোযোগ সরাতে এসব গুম করা হচ্ছে। মাফিয়া সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। কোনো আয়না ঘরে আতিকুরকে বন্দী রাখা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ডিসি এসপিতে এত ছাত্রলীগ কিভাবে আসে? প্রশ্ন ফাঁসের মধ্য দিয়ে তারা হয়েছে। প্রধানমন্ত্রী চীন সফরের প্রসঙ্গে রিজভী বলেন, রাজকোষ এখন শূন্য। ভিক্ষারা ঝুলি নিয়ে দেশে দেশে ঘুরছেন, ফিরে আসছেন খালি হাতে। $20 বিলিয়ন চাইলেন, $1 বিলিয়ন প্রতিশ্রুতি পেলেন। যারা যাত্রা সংক্ষিপ্ত করে চলে এসেছেন এখন অন্য অজুহাত দিচ্ছেন। রাষ্ট্রীয় অপকর্ম ঢাকতে একের পর এক ইস্যু সামনে আনছে সরকার। রকিবুল ইসলাম বকুল বলেন, আমাদের সহযোদ্ধা গুম হয়ে আছেন, আমরা অত্যন্ত উৎকণ্ঠা ও আশঙ্কার মধ্যে আছি। আমাদের পাশাপাশি রাসেলের পরিবার অত্যন্ত উৎকণ্ঠার মধ্যে সময় পার করছেন। রাসেলের গুম হওয়ার পরও সরকারের প্রশংসা বা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী কোনো সাড়া শব্দ করছেন না, একটা কথাও বলছেন না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।